ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। 3M সুমন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে মালয়েশিয়া নিয়ে অনেক কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের কাছে নিয়ে হাজির করেছি। খুবই গুরুত্বপূর্ণ অনেক কয়টা সেক্টর মালয়েশিয়া সম্পর্কে, সাফা এবং সারওয়াক সম্পর্কে, মালয়েশিয়া সিন্ডিকেট সম্পর্কে এবং মালয়েশিয়া কলিং সম্পর্কে। কলিং কতজন লোক যাবে, কিভাবে যাবে, কতদিন পর যাবে, সেই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের নিউজ দিয়ে সহযোগিতা করতে চাই। আপনারা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সব তথ্যগুলো পাবেন। অনেকে আশা করে আমাকে মেসেজ লেখেন, ভাই কবে মালয়েশিয়াতে যেতে পারবো, মালয়েশিয়ার খবর কি, মালয়েশিয়াকে 2025 সালে কি আসলে যেতে পারবো, এরকম বহুত রকমের মেসেজ আমাকে করেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। এটা করা স্বাভাবিক, কারণ যারা মালয়েশিয়া যাওয়া প্রত্যাশী ভাইয়েরা বসে আছেন, একমাত্র তারাই জানেন এই প্রতীক্ষাটা কত কষ্টের এবং কত দূরের। প্রতীক্ষার পরে প্রতীক্ষা, আসলেই কি তারা যেতে পারবে, সেই তথ্য দিয়ে আপনাদের আমি সহযোগিতা করতে চাই। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন, যাতে আপনাদের আরো নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। সর্বপ্রথম জানাই, মালয়েশিয়াতে অলরেডি পাকিস্তান এবং নেপাল লোক নেওয়া শুরু করে দিয়েছে কর্মী, কিন্তু বাংলাদেশ থেকে এটা এখনো শুরু হয়নি। বিভিন্ন এজেন্সিরা বলতেছে এটা পর্যায়ক্রমে আমাদেরও শুরু হয়ে যাবে। এখানে সিন্ডিকেটের একটি বড় ঝামেলা, সেই সম্পর্কেও আপনাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করব আমি। তারও আরেকটু আগে আরেকটি বলতে চাই, সাফা এবং সারওয়াক, এইটা নিয়েও বহুত নিউজ হচ্ছে। ইউটিউব, বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন এজেন্সিরা বিভিন্ন অ্যাডভাইস করতেছে। সাফা এবং সারওয়াক এটা একটা আলাদা স্টেট এবং সমুদ্রের পথ থেকে অনেক দূর। ধরতে গেলে আমাদের সেন্ট মার্টিনের মতো, সেন্ট মার্টিন থেকেও অনেক দূরে একটি প্রদেশ। সেন্ট মার্টিন তো আমরা খুব কাছেই যেতে পারি কয়েক ঘন্টার বিনিময়ে, এইটা দূরত্ব আরো বেশি। এখানেও একটা রাজা থাকেন, তারও কিছু আইন আছে, কিন্তু দেশ একটাই। মেন যে কুয়ালালামপুর, সেখানেও কিন্তু রাজা আছেন। সেই রাজার হাতেই কিন্তু শপথ গ্রহণ করতে হয় ইলেকশনের পরে, এবং তার হাতেও বিভিন্ন আইন পাশ করতে হয়। ডেমোক্রেটিক দেশ হলেও রাজাদের হাতে অনেক কিছু থাকে তাদের সম্মানের জন্য। সেরকম ওখানকার রাজা ডিফারেন্ট, এই কারণে ওখানে কিছু কিছু জিনিস হয়তো ডিফারেন্ট। সেই সুবাদে এই কলিং এর ফাঁক দিয়ে তারা কিন্তু সেই লোকগুলো নিয়ে যেতে পারতেছে, কিন্তু সংখ্যা কিন্তু অনেক পরিমাণ। এজেন্সিরা যেভাবে বলতেছে আমরা অনেক লোক নিয়ে যেতে পারবো, অ্যাকচুয়ালি এত না। কিন্তু আপনারা খুব সাবধান, আপনাদের অথেন্টিক যদি কোনো এজেন্সি থাকে, যদি আপনাদের নিজস্ব আশেপাশে দেখেছেন যেই এজেন্সির মাধ্যমে এর আগে অনেক লোক মালয়েশিয়াতে গেছে, ঠিক সেই ধরনের এজেন্সিকে ধরার চেষ্টা করবেন, যাতে প্রতারিত না হন, এবং প্রতারিত হলে তাকে জানি ধরতে পারে। এদিক দিয়ে সাবধান থাকবেন। কিন্তু জনবল কিন্তু খুব একটা বেশি যেতে পারবে না। আর আমাদের যে অরিজিনাল মালয়েশিয়া আছে, যে সিএমএস এর আন্ডারে যেই কলিং গুলো হবে, এগুলো অ্যাকচুয়ালি 30 থেকে 40 হাজার লোক মালয়েশিয়াতে যেতে পারবে। মোট নিবে 10 থেকে 12 লাখ। এই লোকগুলো নিবে বিভিন্ন 14টি দেশ থেকে। আর এই 14টি দেশের মধ্যে বাংলাদেশ একটি, এবং এর পরিমাণ মনে হয় সবচেয়ে কম। যেভাবে আগে বলা হয়েছে সবচেয়ে বেশি নিবে, কিন্তু বাংলাদেশের দুর্নীতি, বাংলাদেশের সিন্ডিকেট, এবং আপনারা নিজেও দেখেছেন কয়েকজন আইএস এর সদস্য সেখানে ধরা পড়েছে। বিভিন্ন রকমের সমস্যা আছে, এই কারণে বাংলাদেশে আগ্রহটা কম। আর বাংলাদেশের এই সিন্ডিকেটের কারণে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। তার একটি নিউজ কি শুনে নেন, তিনি আজকে কি বলেছেন। মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40 হাজার লোক নিবে। আমাদের এখানে যারা অভিবাসনে কাজ করে, তারা খুবই মুখরোচক জিনিস বলতে বেশি পছন্দ করে। আমার মূল সমস্যা হচ্ছে মধ্যস্বত্বভোগী। আমার মূল সমস্যা হচ্ছে হিউজ আননেসেসারি একটা হিউজ ডিমান্ড। এটা তো হচ্ছে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে ওনারা কেন রাজি হয়েছে
এটা তো আপনারা বুঝতেই পারছেন। এবং এটা একটা একটা ব্যাপক দুর্নীতির সুযোগ করেছিল। এখন ওনারা যে এমওইউটা স্বাক্ষর করে গেছে, এমওইউ মানে তো চুক্তি, এই চুক্তি আমাদের উপর একটা আপনার বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। আরো তিনি বলতেছেন এই সময় তিনি কিন্তু সিন্ডিকেটের সাথেই ছিলেন। মালয়েশিয়াতে অনেক দিন দরবার হয়েছে, কিন্তু এখন এসে সে অনেক সাধু সাজতেছেন। এইটা করার কিছুই নেই, এখন সে ফাসিস্ট সরকারের হাতে এটা দিয়ে দিচ্ছেন। যাই হোক, সেই ব্যাপারে আমি না যাই। ভাই, 30 থেকে 40 হাজার লোক যদি যেতে পারে, তাহলে আপনার সিরিয়াল কত নম্বরে? আপনার মতো কত হাজার, কত লাখ লোক এই মালয়েশিয়ার জন্য অপেক্ষা করতেছে বলুন। এই মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য ইউটিউব চ্যানেলগুলো যেভাবে ব্যবসা করতেছে, আমি তো দেখে হতবাক। যাই হোক, আপনারা এদিকে না যাই, আপনারা চেষ্টা করেন মালয়েশিয়া অল্টারনেটিভ দেশ কোথায় আছে। অ্যাকচুয়ালি মালয়েশিয়ার অল্টারনেটিভ দেশ কিন্তু এখন কোথাও নেই। এক দুবাই ছিল, সেটাও বন্ধ এই দুর্নীতি বিভিন্ন ঝামেলার কারণে। সৌদির তারও 12টা অবস্থা। বাংলাদেশে বিভিন্ন হ্যানিট্যাপের কারণে, হ্যানিট্যাপ অবশ্য আপনারা জানেন কয়েকটা অ্যাম্বাসিডার সাথে হ্যানিট্যাপ হয়েছে, এবং বিভিন্ন সমস্যার কারণে এই জিনিসগুলো বিভিন্ন অ্যাম্বাসিডার বিভিন্ন এখনো আমেরিকার দোসর বসে আছে। সেই কারণে অনেক দেশগুলো ডক্টর ইউনূস চেষ্টা করার পরেও তিনি ফেইলার হয়ে যাচ্ছেন, আর পারতেছেন না। এখন জাপান এবং কোরিয়া এই দুটি খুব সম্ভাবনা দেশ। আপনারা চেষ্টা করেন কষ্ট করে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। আর যেই যেই রিকমেন্ড আছে যতগুলো দেশে, এই দেশগুলোর মানে কোন খাতে লোক নিবে সেগুলোর একটি স্কিল ওয়ার্কার, মানে আপনি একটু চেষ্টা করেন সেই ধরনের কাজের আইডিয়া নেওয়ার জন্য, যাতে ট্রেনিং নিলে আপনি খুব দ্রুত সেই কাজগুলো করতে পারেন। এইটা একটা সম্ভাবনা। আরো হয়তো নতুন নতুন সম্ভাবনা। আমি জাপান নিয়ে অনেক ইন্টারেস্ট, জাপান নিয়ে কয়েকটি ভিডিও করেছি, আপনারা হয়তো আমার ভিডিও লিস্টে পাবেন। এবং জাপান সম্পর্কে যখনই কোনো নতুন নতুন তথ্য পাবো আপনাদের দিয়ে আমি সহযোগিতা অবশ্যই করব। এবং আপনারা মালয়েশিয়ার আশা থেকে একটু সরে আসুন। মালয়েশিয়ার জন্য অনেকেই বসে আছেন। আমার লাস্ট টার্গেট, আমি মালয়েশিয়া যাব। মালয়েশিয়া পাসপোর্ট দেওয়ার জন্য বসে আছে 6 মাস, 1 বছর, অনেকে 2 বছর ধরেও বসে আছে। ভাই, আমি মালয়েশিয়া যাব, অন্য কোনো দেশে যাব না। কিন্তু পরিস্থিতির শিকার। আসলে কি যেতে পারবেন? আসলে কবে যাবেন? এই নিয়ে একটি অনীহা প্রকাশ শুরু হয়ে গেছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আরো মালয়েশিয়া সম্পর্কে নতুন নতুন তথ্য পেলে অবশ্যই আপনাদের দিব। আল্লাহ হাফেজ।